আমাদের আইটেম 2 এর খেলা একটা টপিক বাকি ছিল, এটা হলো ভলিউম ডিসঅর্ডার। ওই জিনিসটা আমরা পুরোটাই গাইড থেকে পড়বো, এবিসি থেকে না পড়ে। তো শুরু করি। প্রথমে হলো ভলিউম ডিসঅর্ডার কী কী আছে। একটা হলো হাইপার ভলিউমিক ডিসঅর্ডার, একটা হাইপার ভলিউমিক ডিসঅর্ডার। হাইপার ভলিউম মানে অবভিয়াসলি ভলিউম কমে গেছে, আর হাইপার ভলিউম মানে ভলিউম বেড়ে গেছে। দুটোটাই তিনটা করে টাইপ আছে, একটা হলো আইসোটনিক, একটা হাইপারটনিক, একটা হাইপোটনিক। তো আইসোটনিক মানে কি সলিড আর ওয়াটার সেম থাকবে, হাইপারটনিক মানে হলো সলিড বেশি ওয়াটার কম, আর হাইপোটনিক মানে হলো সলিড কম ওয়াটার বেশি। তো আসি এখন হাইপোভলিউমিকের মধ্যে আসি, হাইপোভলিউমিক দেন টাইপের মধ্যে আসি। তো আমরা হলো কজগুলো পরে পড়বো, আমরা মেনলি হলো জিনিস এখানে পড়বো যে বায়োকেমিক্যাল চেঞ্জগুলো পড়বো। প্রথম আসে হাইপোভলিউমিক। হাইপোভলিউমিকের মধ্যে কি থাকবে, আইসোটনিক, হাইপারটনিক, হাইপোটনিক। এখন আসি আইসোটনিকের মধ্যে। আচ্ছা, বায়োকেমিক্যাল চেঞ্জেস কী কী আছে আমার লাগবে হলো এখানের মধ্যে ভলিউমের মধ্যে আছে হলো ইসিএফ আইসিএফ, দেন হলো প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন, আর হলো হেমাটোক্রিট অ্যান্ড প্লাজমা প্রোটিন, হলো ইউরিনের এক্সক্রিশন। ওকে, তাহলে আমার চারটা জিনিস আমরা বলছি। একটা হলো ভলিউম, তো ভলিউমের মধ্যে ইসিএফ আইসিএফ, দেন হলো প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন, তারপর হলো হেমাটোক্রিট অ্যান্ড প্লাজমা প্রোটিন, আর লাস্টলি হলো ইউরিনের এক্সক্রিশন। ইউরিনের এক্সক্রিশনের মধ্যে কি থাকবে, সোডিয়াম আর ওয়াটার থাকবে। তো আমরা যদি আলাদা করে হিসাব করি তাহলে এখানের মধ্যে আছে হলো 1 2 3 4 5 6 ছয়টা জিনিস। এই ছয়টা জিনিসের মধ্যে আমার তিনটা জিনিস সবসময় সেম থাকবে, মানে এটা হলো ইসিএফ, দেন হলো হেমাটোক্রিট অ্যান্ড প্লাজমা প্রোটিন, আর হলো ওয়াটার। তিনটা জিনিস, এটা হলো আইসোটনিক হোক, হাইপারটনিক হোক, হাইপোটনিক হোক, তিনটার ক্ষেত্রে সেম। কীরকম, যেহেতু এটা হাইপোভলিউমিক পড়তেছি, মানে ভলিউম কমে যাচ্ছে, তো অবভিয়াসলি ইসিএফ এর ভলিউম অবভিয়াসলি কম হবে। যখন ইসিএফ এর ভলিউম কম হবে তাহলে হেমাটোক্রিট আর প্লাজমা প্রোটিন অবভিয়াসলি বেশি হবে, আর হলো ইউরিনের এক্সক্রিশন বেশি হবে, কারণ ইউরিনের এক্সক্রিশন কম হবে। যেহেতু ইসিএফ ভলিউম করতেছে, ওটার ইউরিনের এক্সক্রিশনটাও কম। তারপর হচ্ছে কি ওই যে হেমাটোক্রিট আর প্লাজমা প্রোটিন, তো অবভিয়াসলি এটা বেশি হবে। ওকে, তাহলে এই তিনটা জিনিস সবসময় সেম, ঠিক আছে। এটা হোক আইসোটনিক, এটা হোক হাইপোটনিক, এটা হোক হাইপারটনিক, তিনটার ক্ষেত্রে সেম। তো আর বাকি তিনটা জিনিস আছে আমাদের, তিনটার মধ্যে একটা হলো আইসিএফ, একটা হলো প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন, আর একটা হলো ইউরিনের এক্সক্রিশনের মধ্যে সোডিয়াম। আচ্ছা, প্লাজমার বিষয়টা বলি, সরি আইসিএফ এর বিষয়টা বলি। আইসিএফ এরটা হলো অ্যাকচুয়ালি উল্টা হয়, মানে এটা যেহেতু হাইপারটনিক যদি হয়, দেখো আইসিটনিকের মধ্যে অবভিয়াসলি সেম থাকবে সবসময়, যেটা হাইপারটনিক হবে ওটার মধ্যে কি হয়, হাইপার মানে বেশি, কিন্তু ওইখানের মধ্যে আইসিএফটা কম। আর যেটা হাইপোটনিক, হাইপো মানে কম, কিন্তু ওখানের মধ্যে ইসিএফটা হবে বেশি। ওকে, এই জিনিসটা উল্টা আর কি। আর হলো আরেকটা জিনিস আছে প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন, আর হলো ইউরিন এক্সক্রিশনের মধ্যে সোডিয়াম। এই দুটোটাই একসাথে একই রকমভাবে হবে। ইয়ার মধ্যে আইসোটনিকের মধ্যে নো চেঞ্জ, আর হলো যেটা হাইপারটনিক, হাইপার মানে বেশি, তাহলে প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন বেশি হবে, ইউরিনের এক্সক্রিশনও বেশি হবে। যেটা হলো এই যে এখানের মধ্যে প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন বেশি, আর প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন বেশি, আর ইউরিন এক্সক্রিশনের মধ্যে সোডিয়াম বেশি। হাইপারটনিক, হাইপার মানে কম, তো এখানের মধ্যে প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশনও কম, ইউরিনের এক্সক্রিশনের মধ্যে সোডিয়াম কম। ওকে, তাহলে জিনিসটা পুরোটা আবার বলতেছি সামারিটা, সরি ফর দ্য ডিস্টারবেন্স, আবার বলতেছি জিনিসটা পুরোটা সামারি করি। তাহলে হলো ভলিউম, যেহেতু আচ্ছা ভলিউম, প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন, আর হেমাটোক্রিট প্লাজমা প্রোটিন, ইউরিন এক্সক্রিশন, টোটাল জিনিস আছে এখানের মধ্যে 6টা। তার মধ্যে ইসিএফ, হেমাটোক্রিট প্লাজমা প্রোটিন, আর ইউরিন এক্সক্রিশনের মধ্যে ওয়াটার, তিনটা জিনিস সবসময় একই রকম থাকবে। দেখো ভলিউম, যেটা হাইপোভলিউমিক, তাহলে ভলিউম কম, তাহলে ইসিএফ ভলিউম কমতেছে, সেমভাবে ইউরিন এক্সক্রিশনের মধ্যেও ওয়াটারটা কমবে, মানে এখানে ওয়াটার কমবে, এখানে ওয়াটার কমবে, একই রকম। আর হেমাটোক্রিট প্লাজমা প্রোটিন যেটা, এটা হবে উল্টা। তো যেহেতু ওয়াটার কমবে তাহলে এখানের মধ্যে কী হবে, প্লাজমা প্রোটিন বেড়ে যাবে, হেমাটোক্রিট প্লাজমা প্রোটিন ইনক্রিজ হবে। জিনিসটা হলো সেম, হাইপারটনিক, আইসোটনিক, হাইপোটনিক, তিনটা ক্ষেত্রে সেম। চেঞ্জ হবে কোনটা, আইসিএফটা হবে হলো উল্টা, আর হলো এদিকে প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন আর ইউরিন এক্সক্রিশনের মধ্যে সোডিয়াম, এই দুইটা হবে সোজা, ঠিক আছে। তাহলে এই দুইটা বলি, এখন সবগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা বলতেছে। আইসোটনিকের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, ভলিউম কমতেছে, অবভিয়াসলি ইসিএফ কমতেছে, আইসিএফ নো চেঞ্জ, আর প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন নো চেঞ্জ। হেমাটোক্রিট প্লাজমা প্রোটিন বাড়বে, যেটা কনস্ট্যান্ট বলছি। ইউরিন এক্সক্রিশনের মধ্যে হ্যাঁ, তো ওই যে হেমাটোক্রিট প্লাজমা প্রোটিন ইনক্রিজ, আর ওদিকে ইউরিন এক্সক্রিশনের মধ্যে কী হবে, ইউরিন এক্সক্রিশনের মধ্যে আমার ওয়াটার কমবে, অবভিয়াসলি এখন ওয়াটারের সাথে ব্যালেন্স করে সোডিয়ামটাও কমবে। এটা হলো আইসোটনিকের মধ্যে, যেহেতু আইসোটনিক তাহলে সেম কমাইতে হবে আমার থেকে। হাইপারটনিকের মধ্যে কী হচ্ছে দেখো জিনিসটা, ভলিউম সেম কনস্ট্যান্ট যে জিনিসটা ওইটাই,
হেমাটোক্রিন প্লাজমা প্রোটিন সেম কনস্ট্যান্ট জিনিসটা, ইউরিন এক্সক্রিশনের মধ্যে ওয়াটার সেম কনস্ট্যান্ট জিনিসটা। তো ইসিএফটা কি হচ্ছে হাইপারটনিক, কিন্তু ইসিএফ হাইপার, এটা উল্টা হয়ে যাচ্ছে, মানে কমে যাবে গা। তো আর হলো কি এই যে সোডিয়াম আর প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন আর হলো ইউরিন এক্সক্রিশনের মধ্যে সোডিয়াম হাইপারের সাথে এটা সোজাসুজি আছে, মানে বেড়ে যাবে গা। সেম জিনিসটা হচ্ছে আমার কি হাইপারটনিকের ক্ষেত্রে, এর মধ্যে কি ইসিএফ কনস্ট্যান্ট, এই যে ওয়াটার এটা কনস্ট্যান্ট, তারপর হলো কি হেমাটোক্রিন প্লাজমা প্রোটিন কনস্ট্যান্ট, আর এই দুটো জিনিস কি সোডিয়াম যে দুটো আছে এই দুটোটা কি হচ্ছে হাইপারটনিক, তাহলে কমে যাচ্ছে গা। আইসিএফটা কি উল্টা, তার মানে বেড়ে যাচ্ছে গা, এভাবেই। আর হাইপার ভলিউমের ক্ষেত্রে কী হবে, সবগুলো জিনিসই সেম একদম হাইপার ভলিউম, তাহলে ইসিএফ কী হবে, বেড়ে যাবে গা। এখন ইসিএফ যদি বেড়ে যায় এখানের মধ্যে ওয়াটারটা কী হবে, বেড়ে যাবে গা। আর হেমাটোক্রিন প্লাজমা প্রোটিন উল্টা উল্টা জিনিস, তাহলে মানে এটা কমে যাবে গা। আর ওখানে সোডিয়াম 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 দুটোটা একসাথে চেঞ্জ হবে আর আইসিএফটা হবে উল্টা। তো দেখো হাইপার ভলিউমে আসি, হাইপারটনিকের মধ্যে আসি, হাইপারটনিক তাহলে সোডিয়াম আর দুটোটার মধ্যে আবার বেশি, আইসিএফটা কি উল্টা, মানে কমে যাচ্ছে গা। আর বাকি সবগুলো তো সেম থাকবে, সেম হাইপারটনিকের মধ্যে সবগুলো এইভাবে সেম হবে। আর ওদিকে আইসোটনিক তো আছেই। তো আইসোটনিকের মধ্যে ওই যে এই দুইটা ব্যালেন্স করার জন্য ওয়াটার যেহেতু বাড়বে, ব্যালেন্স করার জন্য সোডিয়ামটা বাড়বো, এটাই। ওকে, আর আচ্ছা এটা গেল। এরপর আসতেছে হলো আমার ডিহাইড্রেশন। তো ডিহাইড্রেশনটা কি, ইট ইজ এ ডিস্টারবেন্স অফ ওয়াটার ব্যালেন্স ইন হুইচ আউটপুট এক্সিস দ্য ইনটেক কজিং এ রিডাকশন অফ বডি ওয়াটার বিলো দ্য নর্মাল লেভেল। মানে এই ক্ষেত্রে কী হবে, আমার আউটপুটটা বেশি হবে, ইনটেক কম হবে। মানে ইনটেকের চেয়ে আউটপুট বেশি, তাহলে আমার বডি ওয়াটার অবভিয়াসলি নর্মাল লেভেলের চেয়ে কমে যাবে। মানে একটা ডিস্টারবেন্স, ওয়াটার ব্যালেন্সের একটা ডিস্টারবেন্স। কী হয় এটার মধ্যে আউটপুট বেশি ইনটেক কম, রেজাল্টে কী হয়, এটা হলো কি রিডাকশন অফ বডি ওয়াটার বিলো নর্মাল লেভেল, মানে বডি ওয়াটার নর্মাল লেভেল কমে যাচ্ছে। কেন টাইপস কী কী থাকবে, পিওর ওয়াটার, পিওর সল্ট, মিক্স টাইপ, তিনটা টাইপ। ওকে, সো টাইপগুলো এক্সপ্লেন করি। তিনটা টাইপ আছে ডিহাইড্রেশনের, পিওর ওয়াটার ডিপ্লেশন, পিওর সল্ট ডিপ্লেশন, মিক্স টাইপ। তো পিওর ওয়াটার ডিপ্লেশন দেখি, এটা হলো when water intake is top or water intake is inadequate and there is no parallel loss of salt from the body. মানে এখানের মধ্যে কি ওয়াটার ইনটেক কমে যাবে অথবা ওয়াটার ইনটেক কম হবে, যতটুকু বডি ওয়াটার প্রয়োজন ততটুকু ইনটেক হয় নাই, কিন্তু এর মধ্যে কোনো সল্ট লস হবে না, ঠিক আছে। আর একটা হলো পিওর সল্ট ডিপ্লেশন। তো এটাতে নাম থেকে বোঝা যাচ্ছে এটার মধ্যে সল্ট লস হবে। কিরকম করে, ফ্লুইড কন্টেনিং হাই সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড আর লস ফ্রম দ্য বডি অ্যান্ড আর রিপ্লেসড বাই সল্ট ফ্রি ফ্লুইড। মানে এখানে আমাদের যে বডির যে ফ্লুইডের মধ্যে যে সোডিয়াম আর ক্লোরাইড থাকবে ওই ফ্লুইডটা লস হয়ে যাবে অ্যান্ড আবার রিপ্লেস হবে ফ্লুইড দিয়ে, কিন্তু ওই ফ্লুইডের মধ্যে কোনো ধরনের সল্ট থাকবে না। ওকে, আরেকটা মিক্স টাইপ হলো দেয়ার ইজ লস অফ ফ্লুইড কন্টেনিং হাই কনসেন্ট্রেশন অফ সোডিয়াম ক্লোরাইড উইদাউট ফ্রি ইনটেক অফ ওয়াটার। দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ। আর এখানে এক্সাম্পল তো আছে কোমা, ডায়াবেটিস ইনসিপিটাস, আর হলো দিকে ডায়রিয়া, ভমিটিং, এক্সেসিভ সুইটিং। ওকে, এখন জিনিসটা কী হয়েছে বলছি, দেখো পিওর ওয়াটার, পিওর সল্ট, মিক্স টাইপ। পিওর ওয়াটারের মধ্যে কী ছিল, এখানের মধ্যে জাস্ট ওয়াটারটা কম ছিল, সল্টের কোনো এফেক্ট ছিল না। পিওর ওয়াটার এখানে বলেই দিছে, তাইলে হলে কি ওয়াটার ইনটেক ইনডিকুয়েট, মানে ওয়াটার ইনটেকটা কম, কিন্তু এখানের মধ্যে সল্ট লস হচ্ছে না। ওকে, বডিতে ডিহাইড্রেশন জাস্ট ওয়াটারের কারণে, সল্টের কারণে না। আর পিওর সল্ট যেটা, এটা হলো বডি থেকে বডির ফ্লুইডের মধ্যে সল্ট যেখানে আছে, হ্যাঁ, ওই সল্ট সহ বডি ফ্লুইডটা লস হয়ে যাবে। আর ইনটেক তো আবার করতেছি আমি, ওয়াটার টার্ন ওভারের কারণে ইনটেক করতেছি, তো যে ইনটেক করতেছি ওই ইনটেক দিয়ে রিপ্লেস হয়ে যাবে, মানে পিওর ওয়াটার দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে তখন, তাহলে আর সল্ট থাকতেছে না, ওই যে সল্ট লস হয়ে যাচ্ছে এটা। আর মিক্স টাইপে কি হচ্ছে, মিক্স টাইপের মধ্যে আমার সল্ট সহ ফ্লুইডটা লস হয়ে যাচ্ছে, আবার যে ওই যে রিপ্লেস হয় আগেরটাতে, এটা রিপ্লেসও হচ্ছে না, মানে সল্টও লস হয়ে যাবে, আবার মানে ফ্লুইডটা লস হয়ে যাবে, আবার ফ্লুইড কিন্তু আরেকটা এসে যে রিপ্লেস করবে এটাও হবে না। ওকে, আর এটা হলো মোস্ট কমন টাইপ। দেন আসতেছে কজ কী কী, কজ হলো যে আমরা সবগুলো জানি অবশ্য, এর মধ্যে ফ্লুইড ডিপ্রিভেশন, ডায়রিয়া, ভমিটিং, এক্সেসিভ লস অফ ওয়াটার অ্যান্ড ইলেক্ট্রোলাইট ফ্রম দ্য বডি, দেন কি বার্ন আছে, দেন হলো কিডনি ডিজিজ আছে, রেনাল ইনসাফিসিয়েন্সি, ডিফিসিয়েন্সি অফ এডিএইচ, ডায়াবেটিক ইনসিপিটাস, এগুলোই। আর একটা হলো কি ইনজেকশন অফ হাইপারটনিক ফ্লুইড যদি নিই তাহলে ওখানে আমাদের সলিড বেশি, তো এটাকে ব্যালেন্স করার জন্য কি করবে বডি, ওই সলিডটাকে বের করবে। বের করার জন্য কেমনে হবে, এই যে মিক্স টাইপ এটা আছে না, এটা তো সলিড যখন বের করে দেবে ওটার কারণে কি হবে, আমার ডিহাইড্রেশন হবে। আবার একদম ইজি, এগুলো তো পারবো কজগুলো। ক্লিনিক্যাল ফিচার কী কী আছে ডিহাইড্রেশনে, আমরা সিবিএসের মধ্যে শক পড়ছিলাম না, ওইখানে শকের মধ্যে কী ছিল, ওয়াটার অ্যাকুমুলেট হয়ে গিয়েছিল, ওখানে যে ছিল ফিচার ছিল, ক্লিনিক্যাল ফিচার অলমোস্ট সবগুলো সেম এখানের মধ্যে। থার্স্ট, রেস্টলেসনেস, দেন হলো ইরিটেবিলিটি, দেন হলো কি ইনক্রিজ পালস রেট, লো ব্লাড প্রেশার, ডিক্রিজ ইউরিন আউটপুট, কনফিউশন, কোমা, শক, এগুলি। এবার এখন কারেকশন কেমন হবে,
যেটা পিওর ওয়াটার, ওটা হলো পিওর ওয়াটার, মানে এখানের মধ্যে ওয়াটার কম, তাহলে হলো আমি ওয়াটার ইনটেক কম, তাহলে এখানের মধ্যে আমি ওয়াটার নিলেই হচ্ছে পিওর প্ল্যান্টি অফ ওয়াটার বাই মাউথ, এটা নিতে পারি। আর হলো আমি একটা হাইপোটনিক সলিউশন দিতে পারি, হাইপোটনিক সলিউশনে ইন্টারভেনাসলি দিতে পারি, মানে আইবি ফ্লুইড দিয়ে দিতে পারি, যেটা হলো 5% গ্লুকোজ। আর পিওর সল্ট যেটা, ওইটা কী দিব আমি আইসোটনিক সলিউশন দিব ইন্টারভেনাসলি, মানে আইবি ফ্লুইড দিয়ে। আর হলো কি মিক্স টাইপ যেটা, এটাতে আমি হাইপোটনিকও দিব আইসোটনিকও দিব, ওকে, ইন প্রপোর্শন অফ 1:1। এখানে কিন্তু আবার হাইপারটনিক না, হ্যাঁ, আইসোটনিক আর হাইপোটনিক দিব। দেখো পিওর ওয়াটার প্রথম যেটা, সেটা কি হাইপো, যেটা পিওর সল্ট সেকেন্ড যেটা, এটা কি আইসো। আর মিক্স টাইপ কোনটা, মিক্স টাইপ হলো দুটোটা, ওকে। নেক্সট বায়োকেমিক্যাল ফিচার, বায়োকেমিক্যাল পিকচার। বায়োকেমিক্যাল পিকচার বলতে হলে এখানে আমাদের রেজাল্ট ডিহাইড্রেশনের কারণে কী কী হতে পারে। তো ডিহাইড্রেশন যদি হয় তাহলে ইসিএফ ভলিউম কমে যাবে গা, হ্যাঁ ঠিক আছে। ইসিএফ ভলিউম যদি কমে যায় তাহলে ইসিএফ এর মধ্যে ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন বেড়ে যাবে গা, অসমোটিক প্রেশার বেড়ে যাবে গা। তারপর কি হবে, ইসিএফ এর মধ্যে ভলিউম কম, তাহলে আইসিএফ থেকে ফ্লুইড চলে আসবে না, হোয়াট ইজ ড্রন ফ্রম আইসিএফ। দেন হলে কি, তাহলে কি হবে, ওই যে সেল শ্রিঙ্ক হয়ে যাবে গা, তারপর মেটাবলিজম স্লো হয়ে যাবে গা। আর মেটাবলিজম যদি স্লো হয়ে যায় তাহলে প্রোটিন ব্রেকডাউন হবে। তারপর হলো কি, ওয়াটার ধরে রাখার জন্য এখন ওয়াটার রিটেনশনের জন্য কি হবে, এডিএস সিক্রেশন বাড়বে, যদি বাড়ে তাহলে ওয়াটার রিটেনশন হবে। ওয়াটার রিটেনশন যদি হয় তাহলে ইউরিন ভলিউম কমে যাবে গা, ইউরিন ভলিউম কমে গেলে আমার জিএফআর কম। তারপর হলো কি, ইউরিন স্পেসিফিক গ্রেভিটি বেড়ে যাবে গা। আর হলো কি, প্লাজমা প্রোটিন অ্যান্ড বোথ ইউরিয়া কনসেন্ট্রেশন আর ইনক্রিজড, হ্যাঁ ঠিক আছে। ওই যে ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন যেমন বাড়তেছে, অসমোটিক প্রেশার যেমন বাড়তেছে, প্লাজমা প্রোটিন, তার ব্লাড ইউরিয়া কনসেন্ট্রেশন এগুলো বাড়বে। তারপর হলো লস অফ ইলেকট্রোলাইট ফ্রম দ্য বডি, এটা তো আইসিএফ এর কথা বলছিলাম। আইসিএফ এর মধ্যে আমার কি ভলিউম কমে যাচ্ছে, তার ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, এটা হলো ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন যেটা বাড়তেছে। আর এটা হলো ইলেকট্রোলাইটস যেটা কমে যাচ্ছে, লস অফ ইলেকট্রোলাইট। তো আমরা জানি সেরাম ইলেকট্রোলাইটগুলো আমরা পড়ছিলাম না, ওর মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন আর হলো কি বাইকার্বনেট ছিল, ওগুলো লিখে দেবে এখানের মধ্যে, ওকে। দেন আস্তে আস্তে হলো কি এক্সপ্লেইন দ্য রোল অফ কিডনি, মানে ওটা কেমনে ব্যালেন্স হচ্ছে আবার। তো ব্যালেন্সটা হলো ওই যে আমরা এডিএইচ ফিডব্যাক মেকানিজম পড়ছিলাম এবিসি থেকে, ওই জিনিসটা লিখলে হবে না। দেন আসতেছে হলো আমাদের, এখন আসতেছে হলো এই তো এখানে বাচ্চাদের কেন আর্লি ডিহাইড্রেশনটা হয়, মানে তাড়াতাড়ি ডিহাইড্রেশন হয়। তো এটা রিজন একদম ইজি। এটা প্রথম কথা হলো বাচ্চাদের অবভিয়াসলি রিজার্ভ ক্যাপাসিটি কম, হ্যাঁ। তারপর হলো বাচ্চাদের সারফেস এরিয়া বেশি এমনটা না, কিন্তু বাচ্চাদের সারফেস এরিয়াতে যে ইভেপোরেশন হয় এটা বেশি হয়ে যায়। ধরো সারফেস এরিয়া পার কেজি ইজ 5 times গ্রেটার, না আমার বডির মধ্যে যে পার কেজি হিসেবে আমার যে সারফেস এরিয়া থাকবে তার চেয়ে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা 5 গুণ বেশি। তো অবভিয়াসলি এখানে এভোপোরেশন হয়তো সারফেস এরিয়া যেহেতু বেশি হয়েছে তাহলে এভোপোরেশন বেশি হবে। তারপর হলো কি কিডনি লেস ডেভেলপ, তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না, ওয়াটার রিঅ্যাবজর্পশন লেস। তারপর হলো কি ওয়াটার টার্ন ওভার কত, অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা পড়ছিলাম 18%, এই যে 18 বছর বয়স থেকে অ্যাডাল্ট তাহলে 18, এদের মনে রাখবো। আর বাচ্চাদের ক্ষেত্রে কত, 50%। এখন 50% মানে কি, ওর হাফ বডি ফ্লুইড কিন্তু চলে যায়, দেন আবার রিপ্লেস হয়, ওয়াটার টার্ন ওভার কি আর বেরিয়ে যাবে, দেন আবার রিপ্লেস হবে, ওইটাই। তো হাফ অফ ফ্লুইড অফ দ্য ইসিএফ ইজ গেটিং আউট অ্যান্ড ফুলফিলড অ্যাগেইন, ওকে। যদি এখানের মধ্যে অর্ধেক বডি ফ্লুইড চলে গেছে, এখন যদি ডিহাইড্রেশন হয় তার মানে কি, ওই যে অর্ধেক বডি ফ্লুইড গেছে তার সাথে আবার এডিশনাল ওয়াটার লস হচ্ছে। তো ওর টার্ন ওভার হলো 50%, ওর অলরেডি 50% চলে যাচ্ছে, দেন ওটা রিপ্লেস হবে। এখন ডিহাইড্রেশন, তাহলে ওটা রিপ্লেস হচ্ছে না, আবার এক্সট্রা ফ্লুইড লস হচ্ছে, তাহলে অবভিয়াসলি ও আর্লি ডিহাইড্রেট হয়ে যাবে। আর এটা কি ক্যালোরি এক্সপেন্ডিচার হলো কত, 70 কিলোক্যালোরি পার ডে, কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে এটা হলো 50%, মানে 35, মানে অ্যাডাল্টের ক্ষেত্রে কম। তাহলে ওর কি বডি ডিমান্ড বেশি, ওয়াটার ডিমান্ড বেশি, ওকে। তাহলে রিজন কি পাইছি, প্রথম হলো আমরা রিজার্ভ ক্যাপাসিটি কম, সার্ভিস এরিয়া বেশি, তাই ইভোরেশন বেশি হবে, কিডনি ডেভেলপ হয়নি তাই ওয়াটার রিঅ্যাবজর্পশন কম হবে, টার্ন ওভার বেশি, আর তাই ওখানের মধ্যে কী হবে, কুইকলি ডিহাইড্রেট হবে, আর হলো বডি ডিমান্ড বেশি, ওকে গেল। এখন আসতে আসতে হোয়াই ইনফ্যান্টস ক্যান নট টলারেট ডায়রিয়া আর ডিহাইড্রেশন, এটা হলো কি এই যে ওয়াটার টার্ন ওভার যেটা ছিল এই জিনিসটাই খালি একটু এক্সপ্লেইন করছে, এটা বললেই বোঝা যাবে এখানে কেন হচ্ছে, বিকজ ওয়াটার টার্ন ওভার হলো 40-50%, তাহলে এইসিএফ থেকে হাফ ভলিউম চলে যাচ্ছে। তো সিভিয়ার ডায়রিয়ার ক্ষেত্রে কী হবে, ওই যে 40-50% চলে যাচ্ছে টার্ন ওভারের কারণে, ওইটার সাথে আবার এক্সেস অ্যামাউন্ট চলে যাচ্ছে, ফ্লুইড লস হচ্ছে, তাহলে কি আরও বেশি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। এই জন্য ওরা কি ওই যে ডায়রিয়া অথবা ডিহাইড্রেশন টলারেট করতে পারবে না। দেন আরেকটা লাস্ট কোয়েশ্চেন আছে আমাদের, এটা হলো কম্পোজিশন অফ ওআরএস, মানে ওরাল রিহাইড্রেশন স্যালাইন। এটা কিন্তু রিহাইড্রেশন স্যালাইন, ওকে। তো এখানে আমাদের 4টে জিনিস আছে আমরা পাবো, ওগুলো হলো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট, আর হলো অ্যানহাইড্রোস গ্লুকোজ। একদম ইজি। আমরা দেখি সেরাম ইলেকট্রোলাইটের মধ্যে আমরা কি বলছিলাম, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, বাইকার্বনেট, ঠিক আছে। ক্লোরিন বাইকার্বনেট বাদ দিলাম, সোডিয়াম আর পটাশিয়াম রাখি, ওদিকে ক্লোরিনটাও রাখি, ওকে। তাহলে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, আর কি সোডিয়াম সাইট্রেট, অ্যানহাইড্রোস গ্লুকোজ। তো আমি পাশে সাইনগুলো লিখে রাখছি, NaCl, KCl। সোডিয়াম সাইট্রেট হলো Na3, C6, H5, O7,
যদি এটা মনে থাকে তাহলে ভালো, যদি লিখতে পারি তাহলে অবভিয়াসলি এটা দেখে বাকিটা যেহেতু লিখতে পারবে না, অবভিয়াসলি এটাতে টিচারের ভালো ইমপ্রেশন জমবে। আর যদি এটা না লিখতে পারি নাই, সোডিয়াম সাইট্রেট লিখবো। আর গ্লুকোজটা আমরা জানি C6H12O6, এটা তো আমরা লিখতে পারবো। তো এখন অ্যামাউন্টটা কত এটা হলো 3.5, 1.5, 2.9 আর 20। তো 3.5 থেকে মনে রাখবো 1.5, আর হলো কি 3 এর চেয়ে একটু কম তাহলে 2.9, আর এটা কত হবে সবচেয়ে বেশি অ্যানহাইড্রেট গ্লুকোজ সবচেয়ে বেশি দিব তাহলে কত 20, শেষ। তাহলে এতটুকু আমাদের এই আইটেমের পড়া শেষ হয়ে গেছে, মানে আইটেম 2 এর সব পড়া মোটামুটি শেষ হয়ে গেছে। তো হ্যাঁ এতটুকুই। আর এখানের মধ্যে হ্যাঁ ওই যে ওআরএস এটা কিন্তু খুব বেশি আসে, স্পেশালি এটা কিন্তু ক্লিনিক্যালের মধ্যে আসে, ক্লিনিক্যাল সিরামের মধ্যে ওআরএস এটাতে মানে কম্পোজিশনের জন্য ওআরএস দিতে হবে। এখন ওআরএস এর মধ্যে কী কী কম্পোজিশন থাকবে ওইটা। আর হলো আরেকটা কোয়েশন এটা দেয় প্রায় সময়, এটা হলো ক্লিনিক্যালের মধ্যে এটাও দেয়, কেন চিলড্রেন আর্লি ডিহাইড্রেট হয়ে যায়। তো ডিহাইড্রেশন থেকে যদি ক্লিনিক্যাল দেয় তো দিবে কি, এটা প্রথমে ডায়াগনোসিস ডিহাইড্রেশন, তারপর টাইপ দিবে, টাইপের মধ্যে মানে বি নাম্বারের মধ্যে টাইপ বলবে, কোন টাইপের মধ্যে পড়ছে এটা বলতে বলবে। দেন হলো কি এটার কম্পেনসেশন দিতে পারে, কম্পেনসেশন দিয়ে আইডিএস ফিজিক্যাল মেকানিজম। এরপর দিতে পারি এটা কি বাচ্চাদের ক্ষেত্রে কেন এটা ট্রায়াল করতে পারতেছে না, অথবা বাচ্চাদের ক্ষেত্রে এটা কেন বেশি এফেক্টেড ওইটা দিবে। দেন হলো লাস্টলি এটা ওই যে স্ট্রাকচারাল কোয়েশ্চেনটা দেয় না, স্ট্রাকচারাল কোয়েশ্চেন যেটা 10 নম্বরের দেয়, যেটা মধ্যে 5টা কোয়েশ্চেন অথবা 6টা কোয়েশ্চেন থাকে, ওইখানের মধ্যে দিতে পারে এটা। আর হলো কম্পোজিশন অফ ওআরএস এটা দিতে পারে ওখানের মধ্যে।